কথায় কাহিনী, প্রযোজনা আশিস গিরি। কথায় কাহিনীতে আজ শুনবেন ডাক্তার কৌশিক লাহিড়ীর গল্প অমল কান্তি। আজ প্রথম পর্ব। বেড়ে উঠেছিলাম একটি জেলা শহরে। সে এক অন্য পৃথিবীর কথা। ক্রিজে তখনও দুরন্ত গাভাস্কার বিশ্বনাথ, মসনদে মুক্তিসূর্য। তথ্য আর বিনোদনের একমাত্র উৎস তখন রেডিও আর খবরের কাগজ। দূরদর্শন তখনও সাধ্যবিত্ত বাঙালির রোজ নামচার অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে ওঠেনি। শেখ কুরবানের সঙ্গে আমার সখ্যতা সেই হারিয়ে যাওয়ার সময়ের। আমরা একসঙ্গে ক্রিকেট খেলতাম। অসাধারণ গান গাইত ছেলেটা। আমাদের বাড়িতে আসতো, গান শোনাতো। মা ওকে মুড়ি খেতে দিতেন। ওর খুব ইচ্ছে ছিল খুব বড় গায়ক হবে। কয়েক বছর আগে একটা ফ্রি হেলথ ক্যাম্পে যেতাম সপ্তাহান্তে, চিকিৎসক হিসেবে, সেবামূলক কাজে সামান্য একটু জড়িয়ে থাকার চেষ্টা হিসেবে। একটা ভাড়ার গাড়ি আমাকে নিতে আসতো। বহু শীত গ্রীষ্ম পেরোনো এক বিকেলে হঠাৎ আমূল অস্বস্তির সঙ্গে আবিষ্কার করলাম আমার গাড়ি চালাচ্ছে সেই কুরবান, আমার বাল্যবন্ধু। আমাদের মধ্যে যে এখন অধ্যাপনা করে সে কিন্তু ব্যবসাদার হতে পারত। যে রাজনীতি করতে চেয়েছিল, ডাক্তার হলেও তার এমন কিছু ক্ষতি হতো না। অথচ সকলেরই ইচ্ছে পূরণ হলো, এক কুরবান ছাড়া। এমনি অনেক হারিয়ে যাওয়া কুরবানদের নিয়ে এই গল্প অমল কান্তি। আন্তর্জাতিক উড়ানটা বড় বেখাপ্পা সময়ে, রাত 2টোয়। অথচ কলকাতা থেকে জাপান যাবার সহজতম পথ ওটাই। অন্য পথ যে নেই তা নয়, তবে ব্যাংকক হয়ে গেলে সময় আর খরচা দুটোই বাঁচে। যাবার আগের কয়েকটা দিন একটু অতিরিক্ত ব্যস্ততা থাকেই। ভিসা, সফর বিমা, আমন্ত্রণপত্র, টিকিট, বিদেশি মুদ্রা, হোটেলের কাগজপত্রের ব্যাপার স্যাপারগুলো ছাড়াও নিজের লেকচারটা ঘষা মাজার কাজও শেষ মুহূর্ত অবধি চলতেই থাকে। কখনো এমন হয়েছে লেকচার শুরুর ঠিক আগে পোডিয়ামে দাঁড়িয়ে কোনো স্লাইডে কিছু রদবদল করতে হলো। আসলে আমার চরিত্রটাই এরকম। হাই স্কুলে পড়ার সময় হোস্টেলের ডরমেটরিতে পাশের বেডে থাকতো বিভাস। ও তো আমার নামই দিয়েছিল ঘষা মাজা স্পেশালিস্ট। স্কুলের দেওয়াল পত্রিকাটা সম্পাদনা করতাম। যে লেখাই জমা পড়ুক, আমি নাকি আগা পাঁচতলা কাটাকুটি করে তারপর প্রকাশ করতে দিতাম। বাংলায় যাকে বলে খুঁতখুঁতে আর কি। তবে ইংরেজি শব্দটা কিন্তু বেশ গালভরা, পারফেকশনিস্ট। কুমুদিনী অবশ্য বলে বাতিক। হ্যাঁ, কুমুদিনী আমার বউ। প্রতিবারই দেখি যাবার দিনটায় ব্যস্ততার মাত্রাটা কয়েক গুণ বেড়ে যায়। শেষ মুহূর্তে অনেকগুলো অত্যাবশ্যকীয় এবং অনিবার্য কাজ কিভাবে যেন ঘাড়ের ওপর চেপে বসে। যেমন এবার হলো, চেম্বারের ফাঁকে একবার নিউ মার্কেটের উল্টো দিকে ঢুঁ মারতেই হলো একটা ভালো লেদারের পাউচ কেনার জন্য, যার মধ্যে পাসপোর্ট, প্লেনের টিকিট আর কিছু অতি জরুরি কাগজপত্র রাখা যায়। একটা ছিল, তবে সেটার এবার অবসর নেবার বয়স হয়েছে। গত কয়েক বছর তাই আর নিতাম না পাউচটা। খানিকটা তাই অব্যবহারেও জীর্ণ হয়ে গিয়েছিল সেটা। কিন্তু এবার গন্তব্য জাপান, শিক্ষিত মার্জিত প্রাচ্য ভূমি। গোদের ওপর বিস্ফোরার মতো চেম্বারের পর দৌড়তে হয়েছিল টিভি সারাদিন চ্যানেলের স্টুডিওতে লাইভ ইন্টারভিউ। কথা দেওয়া ছিল। সব শেষ করে যখন বাড়ির দরজায় বেল বাজালাম, তখন ঘড়ির কাঁটা 9টা ছুঁই ছুঁই। শেষ মুহূর্তের গোছগাছ তখনও বাকি। এই গোছগাছ বলতে যদিও সবই প্রায় কুমুদিনীই করে, আমার ওই শেষ মুহূর্তের বাতিগ্রস্ত ঘষা মাজা, মোবাইল, ক্যামেরা আর ল্যাপটপের চার্জারগুলো ঠিকঠাক নেওয়া হলো কিনা, লেকচারের সিডি বা পেনড্রাইভ, পাসপোর্ট, হোটেলের কাগজপত্র নিলাম কিনা, ব্যাস এইটুকুই। সিম্পোজিয়াম আর ফর্মাল ডিনারগুলোর পোশাকের বিভিন্নতা, বা সাইট সিইংয়ের ঝাঁকি দর্শনের ক্যাজুয়াল ওয়্যার, এই সবই স্তরে স্তরে গোছানো থাকে আমাদের সেই প্রাচীন নীল সুটকেসটায়। যে কোনো গড়পড়তা ভূপর্যটকের চেয়ে সে বোধহয় বেশি দেশ ঘুরে এসেছে। প্রতিবারই ভাবি এবার বাতিল করব, আর প্রতিবারই সেই হয় আমার প্রধান চেকড ইন লাগেজ।
এবারেও তার ব্যতিক্রম হলো না। তবে পাউচটা দিব্যি হয়েছে। ভালো চামড়ার, বেশ অনেকগুলো খোপ আছে, ভেতরে জায়গাও অনেকখানি। কাগজগুলো নিভাঁজ ঢুকে গেল, পাসপোর্টটাও। সঙ্গে লাগানো কোমরে বাঁধার বেল্ট বাকলসগুলো বেশ মজবুত। এজেন্সির গাড়ি বলা ছিল ঠিক রাত 10টায়। আন্তর্জাতিক উড়ান বলে 2 ঘন্টা আগে পৌঁছতে হবে। গাড়ি এলো 10টা 20 পেরিয়ে। একটা পুরনো গাড়ি, দেখে তেমন ভক্তি হলো না। এসি হ্যায় সাব। আমার মুখের অপ্রসন্ন ভাব লক্ষ্য করে বোধহয় ড্রাইভার আমাকে আশ্বস্ত করার একটা হালকা চেষ্টা করল। রওনা হতে হতেই 10:30 বাজল। এবার চলেছি জাপানের ওসাকা। আরও ঠিকঠাক বললে ওসাকার কোবে শহরের রোকো আইল্যান্ডে একটা সিম্পোজিয়ামে জ্ঞান অর্জন এবং বিতরণ দুটোই করতে। ইন্টারনেটে দেখলাম এই রোকো আইল্যান্ড পুরোটাই ম্যানমেড। আমরা ম্যানমেড বন্যা, খরা অথবা ট্রেন দুর্ঘটনার দেশের লোক, তাই শুনে চমক লেগেছিল। পরে যখন শুনলাম ওসাকা কানসাই আন্তর্জাতিক বিমানবন্দরটাও আদতে সমুদ্রের ওপর গড়ে তোলা একটা পেল্লায় কৃত্রিম দ্বীপ, তখন আর সেভাবে অবাক হইনি। এই বিমানবন্দর থেকে জাপানের মূল ভূখণ্ডে যেতে হয় আকাশী সেতু পেরিয়ে। সেও এক বিস্ময় স্থাপত্য। আসলে ওদের বড্ড স্থানাভাব, তাই প্রয়োজন মতো পরিকল্পনা মাফিক এমন একটু আধটু খোদকারি ওদের করতেই হয়। লেকচারটা ছাড়াও আমার এবার যাবার আরেকটা প্রধান কারণ হলো প্রফেসর আমল রায়হানের সঙ্গে ব্যক্তিগতভাবে পরিচিত হওয়া। ভদ্রলোক জন্মগতভাবে মিশরীয় হলেও গত 30 বছর মার্কিন মুলুকে। বাল্টিমোরের ইউনিভার্সিটি অব মেরিল্যান্ডে অধ্যাপক, গবেষক। চিকিৎসা শাস্ত্রের যে বিষয়টির ওপর আমার যৎসামান্য পড়াশোনা এবং কাজ, প্রফেসর রায়হান সেই বিষয়ের গবেষণার ক্ষেত্রে পথিকৃৎ তো বটেই, অবিসম্বাদী ভগীরথ। তাত্ত্বিক কচকচিতে না গিয়ে এটুকু বলাই যথেষ্ট হবে যে ওনার ডিপার্টমেন্টের সঙ্গে একটা টাই আপ করতে, আমাদের পত্রিকায় ওনার একটি প্রবন্ধ লেখার আমন্ত্রণ জানাতে এবং আগামী বছর কলকাতায় একটি আন্তর্জাতিক সম্মেলনে ওনাকে অতিথি হিসাবে পেতেই আমার এবারের জাপান যাত্রা। যখন রওনা হই তখন ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিলই। 55 গ্রামের মোড়টা পার হবার সময় সেটা বেশ ঝমঝমিয়ে শুরু হয়ে গেল। সায়েন্স সিটির একটু আগে একটা বোমা ফাটার মতো শব্দ শুনে প্রথমে ভাবলাম বজ্রপাত, কিন্তু পরক্ষণেই যখন গাড়িটা বাঁদিকে একটু কেদ্রে পড়ে ল্যাংচাতে শুরু করলো, বুঝলাম টায়ার পাংচার। ঘড়িতে তখন 10টা 43। ড্রাইভার ছেলেটি করিতকর্মা। আমাকে বাক্য ব্যয়ের সুযোগ না দিয়েই চাকা বদলে ফেলল মিনিট 10-এর মধ্যেই। তারপর লাল ঝাড়ন দিয়ে গা মাথা ঝেড়ে মুছে নিয়ে ফের বসলো স্টিয়ারিংয়ে। অমল রায়হান নামটা বেশ ইন্টারেস্টিং লেগেছিল। নেট ঘেঁটে দেখলাম আমল শব্দটির উল্লেখ আছে 3টি প্রাচীন ভাষায়, হিব্রু, আরবি আর সংস্কৃত। মানে 3টে প্রধান এবং প্রাচীনতম সভ্যতায় নিহিত এর আদি উৎস। এর অর্থ পবিত্র, কলুষহীন, নির্মল। মানে সাদা বাংলায় অমল। কি কাণ্ড! ভাষাতত্ত্ব বিষয়টা তলিয়ে ভাবলে সত্যিই অবাক লাগে। আচ্ছা, এমন আর কোনো শব্দ কি আছে ইহুদি, ইসলাম আর হিন্দু এই 3টি প্রাচীন শাস্ত্রেই যার উল্লেখ পাওয়া যায়? জানি না, বাবা হয়তো বলতে পারতেন। তুলনামূলক ভাষাতত্ত্বের মানুষ ছিলেন তো। অথচ সারা জীবন একটা মফস্বল শহরের প্রাইমারি স্কুলের হেডমাস্টার হয়েই রয়ে গেলেন। পড়াতেন ইংরেজি। রিটায়ারমেন্টের পরের বছরই হঠাৎ চলে গেলেন, ঘুমের মধ্যেই। হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার কোনো সুযোগই ছিল না। আমি তখনও কলেজে, আর বছর ঘুরতে না ঘুরতেই মা। তাই আমার আজকের এই আকাশ ছোঁয়া সাফল্য তাঁদের সঙ্গে ভাগ করা আমার ভাগ্যে আর ঘটেনি। কেলেঙ্কারিটা হলো চিংড়িঘাটা পেরিয়ে। ফ্লাইওভার থেকে নামার সময় ডান দিকের টায়ারটিও সশব্দে ইস্তফা দিলেন।
ঢাল বেয়ে গড়িয়ে নেমে আসতে আসতে লক্ষ্য করলাম ড্রাইভার আপ্রাণ চেষ্টা করছে গাড়িটাকে সাইড করে থামাতে, পারছে না। ওর মুখ নিঃসৃত হিন্দি বাংলা মেশা অশ্রাব্য গালিগালাজের মধ্যে থেকে যেটুকু বুঝলাম তার সারমর্ম হলো, কার মুখ দেখে যে আজ ডিউটি ধরেছিলাম, দুটো টায়ারের পর ব্রেকটাও গেল। ঘড়ি দেখলাম রাত 11:13। গাড়িটায় ওঠার পর থেকে মনটা খুঁতখুঁত করছিল, তবে সেটা যে এমনভাবে ফলে যাবে ভাবিনি। সামনেই সেক্টর 5। রাত 11টায় এ রাস্তা এতটা শুনশান থাকার কথা নয়। বৃষ্টির জন্যই হোক বা অন্য কোনো কারণেই হোক, কেমন যেন জনমানব শূন্য দেখাচ্ছে। তার উপর স্ট্রিট লাইটগুলোও বন্ধ, ফলে অন্ধকারটাও জমাট। গাড়িটা গড়াতে গড়াতে একসময় থামল। ভাগ্যিস রাস্তা ফাঁকা, তাই, নইলে বিপদ হতো। ড্রাইভার স্টার্ট বন্ধ করার পর শুনতে পেলাম ছিঁচি ডাকছে। বৃষ্টি এখন ছিঁটে ফোঁটা পর্যায়ে। চড়া শব্দে চটুল সুরে একটা মোবাইল বাজল, ড্রাইভারের মোবাইল। কথা শুনে বুঝতে অসুবিধা হলো না ওর মালিক ফোন করেছে। কথা শেষ হবার পর লোকটা যারা রুকে সাপ বলে ছাতা নিয়ে অন্ধকারে কোথায় যেন ভ্যানিশ হয়ে গেল। ঘুরঘুটে অন্ধকারের মধ্যে আমি গাড়ির মধ্যে বসে রইলাম একা। বাড়িতে ফোন করে লাভ নেই, কুমুদিনী টেনশন করবে। ঠান্ডা মাথায় পরিস্থিতিটা ভাবার চেষ্টা করলাম। বরাবর দেখেছি সংকটে আমার মাথা বেশ ঠান্ডা থাকে আর পরিষ্কার। পিসিমা এই জন্যই আমাকে যুধিষ্ঠির বলতেন। এখনো মিনিট 45 আছে। 12টা নাগাদ পৌঁছলেও অসুবিধা নেই, কিন্তু কিভাবে? এতক্ষণের মধ্যে একটা ট্যাক্সিও দেখলাম না যে ডাকবো। তারপরেই মনের মধ্যে জোর আনবার চেষ্টা করলাম এই ভেবে যে এমন কিছু আমাজনের অরণ্য বা টাকলামাখানের মরুপ্রান্তরে পড়ে নেই যে হাত পা ছুঁড়ে কাঁদতে হবে। এটা রীতিমতো কলকাতা শহর। হ্যাঁ, বাঁদিকে ওই তো গাছপালার ফাঁক দিয়ে সল্টলেকের আলো দেখা যাচ্ছে। কিন্তু যেরকম অসহায়ভাবে পড়ে আছি এত জিনিস নিয়ে, যে কোনো ছিঁচকে ছিনতাইবাজ একটা ছুরি দেখিয়ে তো ক্যামেরা ল্যাপটপ সমেত, উফ, ভাবতেই ভয় লাগছে আর রাগ হচ্ছে। মিনিট 10 অপেক্ষা করে ফোন করলাম ড্রাইভারের মোবাইলে। আজকাল এজেন্সি থেকে গাড়ির নাম্বার, ড্রাইভারের নাম সব আগে থেকেই মেসেজ করে পাঠিয়ে দেয়। রিং হয়েই চলল। রিং তো নয়, কলার টিউন। সিটি বাজাকে বল ভাইয়া। শেষ পর্যন্ত ধরল, হ্যাঁ জি স্যার, আর আউঁ। এলো আরও মিনিট 10 পর। সঙ্গে লুঙ্গি আর টি শার্ট পরা একটা লোক। সে দেখলাম বাক্য ব্যয় না করে প্রথমে বনেট খুলে টর্চ মেরে কি সব দেখল, তারপর গাড়ির তলায় ঢুকে গেল। মোটর মেকানিক। আমি তখন বিরক্তি আর ধৈর্যের শেষ সীমায় পৌঁছে গেছি। ড্রাইভারকে বললাম, একটা ট্যাক্সি দেখে দাও তো। কতক্ষণ আমি এইভাবে দাঁড়িয়ে থাকবো? প্লেন তো আর আমার জন্য অপেক্ষা করবে না। ড্রাইভার সাব বলে মাথা চুলকাতে শুরু করলো। বুঝলাম পণ্ডশ্রম। যা ওয়েদার, ট্যাক্সি পাবেই বা কোথায়? ততক্ষণে অন্য লোকটা টর্চ হাতে গাড়ির তলা থেকে বেরিয়ে এসছে। আমি ভেতর থেকে শুনলাম আমাকে বলছে, সময় লাগবে স্যার, ব্রেক তো গেছেই, তাছাড়া ক্লাচেও প্রবলেম আছে। আমার মনে হলো ঠিক যেন কোর্টে দাঁড়িয়ে ফাঁসির হুকুম শুনলাম। আর কোনো আশাই নেই। কথায় কাহিনীতে শুনলেন ডাক্তার কৌশিক লাহিড়ীর গল্প অমলকান্তি। আজ প্রথম পর্ব। পাঠে কৌশিক সেন। প্রযোজনা আশিস গিরি। কথায় কাহিনী, প্রযোজনা আশিস গিরি। কথায় কাহিনীতে আজ শুনবেন ডাক্তার কৌশিক লাহিড়ীর গল্প অমলকান্তি। আজ দ্বিতীয় তথা শেষ পর্ব। আন্তর্জাতিক উড়ানটা বড় বেখাপ্পা সময়, রাত 2টোয়। এবার চলেছি জাপানের ওসাকা। এজেন্সির গাড়ি বলা ছিল ঠিক রাত 10টায়। আন্তর্জাতিক উড়ান বলে 2 ঘন্টা আগে পৌঁছতে হবে। গাড়ি এলো 10টা 20 পেরিয়ে। রওনা হতে হতেই 10:30 বাজল। যখন রওনা হই
তখন ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিলই। ৫৫ গ্রামের মোড়টা পার হবার সময় সেটা বেশ ঝমঝমিয়েই শুরু হয়ে গেল। সায়েন্স সিটির একটু আগে একটা বোমা ফাটার মতো শব্দ শুনে প্রথমে ভাবলাম বজ্রপাত, কিন্তু পরক্ষণেই যখন গাড়িটা বাঁদিকে একটু কেদ্রে পড়ে ল্যাংচাতে শুরু করলো বুঝলাম টায়ার পাংচার। ঘড়িতে তখন ১০টা ৪৩। ড্রাইভার ছেলেটি করিতকর্মা, আমাকে বাক্য ব্যয়ের সুযোগ না দিয়েই চাকা বদলে ফেলল মিনিট ১০-এর মধ্যেই। কেলেঙ্কারিটা হলো চিংড়িঘাটা পেরিয়ে ফ্লাইওভার থেকে নামার সময় ডান দিকের টায়ারটিও সশব্দে ইস্তফা দিলেন। ঘড়ি দেখলাম রাত ১১টা বেজে ১৩ মিনিট। ড্রাইভার স্টার্ট বন্ধ করার পর যারা রুকিয়ে সাব বলে ছাতা নিয়ে অন্ধকারে কোথায় যেন ভ্যানিশ হয়ে গেল। মিনিট ১০ অপেক্ষা করে ফোন করলাম ড্রাইভারের মোবাইলে। রিং হয়েই চলল। শেষ পর্যন্ত ধরল, "हाँ जी স্যার, आ रहा हूं।" এলো আরও মিনিট ১০ পর, সঙ্গে লুঙ্গি আর টি শার্ট পরা একটা লোক। সে দেখলাম বাক্য ব্যয় না করে প্রথমে বনেট খুলে টর্চ মেরে কি সব দেখল, তারপর গাড়ির তলায় ঢুকে গেল। মোটর মেকানিক। আমি তখন বিরক্তি আর ধৈর্যের শেষ সীমায় পৌঁছে গেছি। ড্রাইভারকে বললাম, "একটা ট্যাক্সি দেখে দাও তো, কতক্ষণ আমি এইভাবে দাঁড়িয়ে থাকবো? প্লেন তো আর আমার জন্য অপেক্ষা করবে না।" ড্রাইভার "হ্যাঁ সাব" বলে মাথা চুলকাতে শুরু করলো। বুঝলাম পণ্ডশ্রম। যা ওয়েদার, ট্যাক্সি পাবেই বা কোথায়? ততক্ষণে অন্য লোকটা টর্চ হাতে গাড়ির তলা থেকে বেরিয়ে এসছে। আমি ভেতর থেকে শুনলাম আমাকে বলছে, "সময় লাগবে স্যার, ব্রেক তো গেছেই, তাছাড়া ক্লাচেও প্রবলেম আছে।" আমার মনে হলো ঠিক যেন সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে ফাঁসির হুকুম শুনলাম। আর কোনো আশাই নেই। ওসাকা, সিম্পোজিয়াম, অমল রায়হান, হাহ, সব কেমন স্বপ্নের মতো মনে হতে লাগলো। "এই স্যার কি এয়ারপোর্টে যাবেন?" তাকিয়ে দেখি গাড়ির জানলায় একটা বীভৎস মুখ। সে মুখে স্মল পক্সের ধ্বংসলীলার অমোঘ স্বাক্ষর। একটা চোখ নষ্ট, একপাশ থেকে আসা টর্চের আলোয় আরো সাংঘাতিক লাগছে লোকটাকে। তাই তো কথা ছিল। আমি রাগ, হতাশা, ভয় চেপে রেখে নিচু স্বরে কথাগুলো বলি। "আমার গাড়ি আছে স্যার, আনবো? ভাড়া কাটে।" "কত নেবে?" "সে আপনি যা দেবেন স্যার, খুশি হয়ে।" লোকটা হাসলো। ওপরের পাটির সামনের দাঁতগুলো একটু উঁচু, মাঝের দাঁতটা আবার ভাঙা। কেমন যেন চেনা লাগলো ওই ভাঙা দাঁতটা। "দেখো, আমি স্পষ্ট কথার লোক, কত পড়বে পরিষ্কার বলো।" আমি ভেতরে ভেতরে বেশ বুঝতে পারছিলাম যে এই আমার শেষ আশা, তবু গলায় ওই যথাসম্ভব কর্তৃত্বটা বোধ হয় আমার শ্রেণী সচেতনতা থেকেই এসে যাচ্ছিল। ৩০০ টাকা দেবেন স্যার।" হলদেটে ছোপ পড়া ভাঙা দাঁতটা আবার দেখা গেল। সামলে নিয়ে বললাম, "ঠিক আছে, তাড়াতাড়ি আনো গাড়ি।" লড়ঝড়ে একটা ভ্যান, এককালে বোধহয় সাদা ছিল, এখন ওই লোকটার দাঁতের মতো নোংরা হলদে। আমার অবশ্য তখন আর নত্তসত্ত্ব বিচারের সময় নেই। "এসি কিন্তু নেই স্যার, কষ্ট হবে একটু।" "লাগবে না, গাড়ি চললেই হবে।" আমি রাগ রাগ গলায় বলি। গরুর গাড়ির আবার হেডলাইট! ড্রাইভারের সিটে লুঙ্গি গেঞ্জি পরা সেই লোকটাই। রাজারহাট ঢোকার ফ্লাইওভারটা থেকে নেমে ঝাঁ চকচকে বাড়ি পেরিয়ে বুঝলাম লোকটা চমৎকার চালায়। এদিকের রাস্তায় আলো আছে। সেই আলোয় দেখলাম মুখটাকে অত বীভৎস আর লাগছে না। গুটি বসন্তের দাগ আজকাল তেমন আর চোখে পড়ে না। সেই কবে ৭০-এর দশকের শেষ দিকে নির্মূল হয়ে গেছে এ মারণ রোগ। বাঁদিকের চোখটা নষ্ট। গাড়ি চালায় কি করে? জানলাগুলো খোলা, গাড়ি ফাঁকা চওড়া রাস্তায় চলছে হু হু করে। লক্ষ্য করলাম লোকটা গুনগুন করে গান করছে, স্টিয়ারিংয়ের ওপর আঙুল দিয়ে আলতো তালও দিচ্ছে। বেশ সুর আছে গলায়, আর সুরটা চেনা চেনা, কোথায় যেন শুনেছি। আমার যা স্বভাব, গানের প্রশংসা না করে গলায় ঈষৎ বিরক্তি ফুটিয়ে জিজ্ঞেস করলাম, "এই গাড়িতে এত বিকট গন্ধ কেন হে? টেকা যাচ্ছে না।" "আর বলবেন না স্যার, ভাই চালায় আসলে, ওরই লাইসেন্স, আমি তো আর চালাই না, এই চোখটার জন্য।
হাসপাতালে রুগী টুগি নিয়ে যায় তো। এই আজ শুনলাম আইডি হাসপাতালের একটা কেস ছিল সন্ধেবেলায়, বমি পায়খানার কেস। তারপর স্যার যা বৃষ্টি নামলো, গাড়িটা আর পরিষ্কার করতে পারেনি বোধহয়। দাঁত বার করে ফের হাসলো লোকটা, হলদে ভাঙা দাঁত। আমার গা জ্বলে গেল শুনেছি। আন্তর্জাতিক নির্গমনের গেটের সামনে যখন নামলাম তখন রাত 12:10। ফের ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। লাইন পড়ে গেছে ডিপার্চার গেটে। এমনিতেই এ সময়টায় কয়েকটা দূরপাল্লার উড়ান থাকেই, তার উপর আজ যা ওয়েদার। ঝটপট মালপত্রগুলো নিয়ে নেমে পড়লাম, আর মুহূর্তের মধ্যে লোকটাও চলে গেল ওর দুর্গন্ধময় নোংরা লড়ছড়ে গাড়িটা নিয়ে। ট্রলিতে ব্যাগগুলো উঠিয়ে দুপা এগোতে গিয়েই খেয়াল হলো, যা, লোকটাকে ভাড়াটা তো দেওয়া হলো না। কি লোক রে বাবা! আরে, ভুল তো হতেই পারে। ট্যাক্সির ভাড়া চোখানোর অভ্যেস তো আর নেই ইদানিং। হয় নিজের গাড়ি বা হোটেলের পিক আপ ড্রপ অথবা এজেন্সির গাড়ি, সই করেই খালাস। কিন্তু লোকটা তো খেয়াল করবে। আরে এটাই তো ওদের ব্যবসা। হাহ, একটু অনুশোচনা যে হলো না তা নয়, তারপরই মনে হলো ঠিক হয়েছে। ভুলো মনের লোকের এমন শাস্তি হওয়াই উচিত। আর তাছাড়া আমার তো এ টাকাটা এমনিই গচ্ছা যেত। যাকে, যা হয়েছে হয়েছে। ট্রলি ঠেলতে ঠেলতে আমি গেটের দিকে এগোই। এবার টিকিটটা লাগবে। টিকিটের কথা মাথায় আসতেই মাথায় যেন বজ্রপাত হলো। কোথায় টিকিট? আর শুধু কি টিকিট, পাসপোর্ট, হোটেলের কাগজপত্র, অমল রায়হানের ইমেলের প্রিন্ট আউট, হাত খরচের জন্য বেশ কিছু বিদেশি মুদ্রা, কয়েকটি ক্রেডিট কার্ড সমেত আমার সেই নতুন পাউচটা কোথায়? সর্বনাশ! সেটা তো নামায়নি। কিন্তু কোন গাড়ি থেকে? এই এই ভ্যানটা থেকে যেটা আমায় পৌঁছে দিয়ে গেল, নাকি এই গাড়ি বদলাবার সময় সেই এজেন্সির খারাপ হয়ে যাওয়া গাড়ি থেকেই নামাতে ভুলে গেছি? দিব্যি মনে আছে, বাড়ি থেকে ওটা নিয়ে বেরিয়েছিলাম। পেছনের সিটে ক্যামেরার ব্যাগের পাশেই যত্ন করে রেখেছিলাম, যাতে এয়ারপোর্টে নেমেই কোমর বন্ধে পরে ফেলতে পারি। কিন্তু তারপর, উফ, এহ, ফোন আসছে একটা। বাড়ির নাম্বার, কুমুদিনীর ফোন। পৌঁছে গেছো? হ্যাঁ, জাস্ট। এত দেরি? যা বৃষ্টি এদিকে। আমি একটু পরে রিং ব্যাক করছি তোমাকে। কেলেঙ্কারির কথাটা ওকে আর বলে লাভ নেই। দোষটা আমারই। টেনশনটা ওর ঘাড়ে চালান করে দেওয়ার কোনো মানে হয় না। 943, আগের গাড়ির ড্রাইভারের মোবাইলে ফোন করি। হ্যাঁ হ্যাঁ, কানের মধ্যে ঝাঁঝা করে বাজতে থাকে, ভাইয়া অল ইজ ওয়েল। কিন্তু লোকটা ফোন ধরে না, হয়তো এখনো গাড়ি সারাচ্ছে, শুনতে পাচ্ছে না। আমার কান মাথা দিয়ে আগুনের মতো হলকা বের হচ্ছে, গলাটা শুকিয়ে কাঠ। টিকিটের কপি সুটকেসে আছে ঠিকই, কিন্তু পাসপোর্ট, ক্রেডিট কার্ডগুলো, ফরেন এক্সচেঞ্জের খামটা, ইস! এখন বুঝতে পারছি লোকটা এত তাড়াহুড়ো করে কেন পালালো। রাস্কেলটার নামধামও তো জেনে নেওয়া হয়নি। এছাড়া বৃষ্টির মধ্যে গাড়ির নাম্বার প্লেট দেখার কথাও ভাবিনি। কিন্তু পুলিশে তো একটা ডায়েরি করতে হবে। কি বলবো সেখানে? মুখে বসন্তের দাগ, দাঁত ভাঙা একটা চোখ। না, আমি আর ভাবতে পারছিলাম না। দাদা, ও দাদা, ও টুবলুদা। হ্যাঁ, টুবলু আমার ডাকনাম। এ নামে আজকাল আমাকে প্রায় কেউই ডাকে না। কি আবার চেনা বেরিয়ে গেল রে বাবা এই সময়! ফেসবুকের দৌলতে গত বছর ১.৫-২-এর মধ্যে কিছু না হোক খান ২৫-৩০ বাল্যবন্ধুকে খুঁজে পেয়েছি। তাদের কেউ নাকি? টুবলুদা, ও টুবলুদা, এদিকে গো! না, এ তো দেখি মুখে বসন্তের দাগগুলো সেই লোকটা, গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। আমার কেমন গুলিয়ে যাচ্ছিল। ওই বাজে লোকটা আমার নাম জানলো কেমন করে? তাও আবার ডাকনাম। আরে আমাকে চিনতে পারছো না? আমি রায়ান গো, রায়ান। সেই মুকুন্দপুরের রায়ান। এবার বুঝেছো? হ্যাঁ, রায়ান, সেই রায়ান, আমাদের স্কুলের সেরা গায়ক মোহাম্মদ রায়ান। আরে আমার চেয়ে ২ ক্লাস নিচে পড়তো, দারুণ লেগ ব্রেক করতো, আর গলার শিরা ফুলিয়ে অসাধারণ গান গাইতো। হ্যাঁ, একটা গান তো আমার এখনো মনে আছে, মোহাম্মদ রফির সেই গানটা, ওই পাখিটার বুকে যেন তীর মেরো না, ওকে গাইতে দাও।
আমি তবলা শিখতাম, তবে গানের প্রতি ভালোবাসা আর তাল বা মাত্রা জ্ঞান কোনোদিনই আমার ছিল না। শিখতে হয় বলেই শিখতাম। স্কুলের ফাংশনে রায়হানের সঙ্গে তবলা সঙ্গত করেছি বার দুয়েক। ও ছিল আমাদের স্কুলের স্টার। সেই রায়হান! রাজারহাটের রাস্তায় শোনা সুরটা এবার চিনতে পারলাম। তুই সেই রায়হান? মানে গান করতিস না? করিস এখনো? ধুর, ধুর! আমাদের আবার গান! বাবা মেরে দাঁত ভেঙে দিয়েছিল, মনে আছে তোমার? হ্যাঁ, কাজ না করে গান গাইছিলাম বলে। ওর বাবাকে এক ঝলক মনে পড়ল। রাজমিস্ত্রির কাজ করত, খুব রাগী ছিল লোকটা। চোখটা গেল পক্স হয়ে, মুখের দাগগুলো তো দেখছই। বাবাটাও মরে গেল, আমাদের কি আর গান বাজনা হয় গো? হ্যাঁ, সাথ দেবে কে বলো? কিন্তু তুই আমাকে চিনলি কি করে? বাহ! তোমাকে চিনব না? এত নাম ডাক তোমার, খবরের কাগজে নাম বেরোয়, টিভিতে দেখায়, রেডিওতে তো রেগুলার বলো, তাই না? আমি তো বলি সবাইকে আমাদের টুলদা, একসাথে আমরা ক্রিকেট খেলেছি, গান বাজনা করেছি। হ্যাঁ, বলো সে কি আর আজকের কথা? হ্যাঁ, তবে মিথ্যে বলবো না, প্রথমটা বুঝতে পারিনি, এই সন্দেহ একটা হচ্ছিল। তবে তুমি এত খিচখিচ করছিলে, আমি আর জিজ্ঞেস করতে সাহস করিনি। বলে হলুদ ভাঙা দাঁত বার করে হাসল রায়হান। তারপর বলল, আর কি কাণ্ড দেখো, তোমাকে ছেড়ে দিয়ে মোড়টা যেই ঘুরেছি, দেখি একটা ব্যাগ পড়ে আছে সামনের সিটের নিচে। প্রথমে ভাবলাম সন্ধেবেলা সেই হাসপাতালের পেশেন্ট পার্টির ব্যাগ। খুলে দেখি তোমার ছবিওয়ালা পাসপোর্ট, তোমার নাম, মাস্টার মশাইয়ের নাম। ব্যাস সোজা গাড়ি ঘুরিয়ে চলে এলাম। এই নাও, এই নাও তোমার ব্যাগ। এই মাস্টার মশাই কেমন আছেন গো? আর কাকিমা? হ্যাঁ, আমার গান শুনতে না ওরা খুব ভালোবাসতেন। এই যাও, 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 তোমার বোধহয় দেরি হয়ে গেল টুবলুদা। আমি এগোই, বুঝলে? আমি স্পষ্ট বুঝতে পারছিলাম বুকের মধ্যে একটা গোটা সমুদ্র ভাঙছে। জলের ছিটে এসে লাগছে আমার চোখে, মুখে। ঝাপসা চোখে দেখতে পেলাম গাড়ি ঘুরিয়ে রায়হান চলে যাচ্ছে। মনে পড়ল, ভাড়াটা আবার দেওয়া হলো না। আমি হাত তুলে ওকে ডাকার চেষ্টা করলাম। ততক্ষণে ওর হলদেটে নোংরা দুর্গন্ধময় লজ্জরে গাড়িটা অনেক দূর চলে গেছে। আমার ডাক ওর কানে পৌঁছল না। কথায় কাহিনীতে আজ শুনবেন ডাক্তার কৌশিক লাহিড়ীর গল্প অমল কান্তি। আজ দ্বিতীয় তথা শেষ পর্ব। পাঠে কৌশিক সেন, প্রযোজনা আশিস গিরি।